আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 2025 এবং যারা মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে বলে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আজকে দ্বিতীয় ক্লাস। আমার বিগত ক্লাসগুলি যারা এখনও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এবং সেখানে গিয়ে বিগত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা দেখে নাও। সেখানে প্রতিটি ক্লাস থেকেই তোমরা 25 বা 30টি করে প্রশ্ন পেয়ে যাবে। আজকের ক্লাসে আমি 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখো এবং ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যারা আমার কাছে মক টেস্ট দিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করো। তোমাদের সুবিধার্থে 300 টাকায় 10টি করে মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। যারা এখনো পর্যন্ত মক টেস্টের জন্য যোগাযোগ করনি তারা অতি অবশ্যই যোগাযোগ করে নিও। তো চলো এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 2 নম্বর ক্লাস বা পার্ট 2 এ কি প্রশ্ন আছে আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো, দ্বন্দ্বমূলক ভাববাদের প্রবক্তা কে? দ্বন্দ্বমূলক ভাববাদের প্রবক্তা কে? আমরা জানি দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্কস, কিন্তু দ্বন্দ্বমূলক ভাববাদের প্রবক্তা কে সেটা জেনে নিই। উত্তরটি দেখে নাও। দ্বন্দ্বমূলক ভাববাদের প্রবক্তা হলেন হেগেল। হেগেল দ্বন্দ্বমূলক ভাববাদের প্রবক্তা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আমাদের 2 নম্বর প্রশ্ন, কার মতে অপরের ক্ষতি সাধনে পবিত্র হলেই কেবলমাত্র বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র ব্যক্তিকে নিবৃত্ত করতে পারবে? অর্থাৎ অপরের ক্ষতি সাধন করলে তবে রাষ্ট্র একজন ব্যক্তির উপর বল প্রয়োগ বা শাস্তি প্রয়োগ করবে। এটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মতবাদের বক্তব্য। তো কোন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তাত্ত্বিক এই উক্তিটি করেছেন? উত্তরটি দেখে নাও। জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল কথা বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 3 নম্বর প্রশ্ন, অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার কটি বৈশিষ্ট্যের কথা বলেছেন? অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার কটি বৈশিষ্ট্যের কথা বলেছেন? উত্তরটি দেখে নাও। 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বিশ্রামের অধিকার এটি কি ধরনের অধিকার? বিশ্রামের অধিকার এটি কি ধরনের অধিকার? উত্তরটি দেখে নাও। বিশ্রামের অধিকার একটি অর্থনৈতিক অধিকার। বিশ্রামের অধিকার একটি অর্থনৈতিক অধিকার। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ঈশ্বর সব মানুষকেই স্বাধীনভাবে সৃষ্টি করেছেন, কেউই কৃতদাস নয়। এই প্রশ্নটা অনেকটা রুশোর একটি উক্তির সাথে মিল লক্ষ্য করা যায়, যে মানুষ জন্মেছে স্বাধীন কিন্তু এখন সে সর্বত্রই শৃঙ্খলে আবদ্ধ। এরকম একটা প্রশ্নের সাথে অনেক সময় কনফিউশন হতে পারে, সেটা রুশোর বক্তব্য ছিল। কিন্তু এই প্রশ্নটি আলাদা। ঈশ্বর সব মানুষকেই স্বাধীনভাবে সৃষ্টি করেছেন, কেউই কৃতদাস নয়। কারা কথা মনে করেন? উত্তরটি কারা মানে একটা মতবাদীদের কথা বলা হয়েছে। কোন মতবাদীরা কথা মনে করেন? উত্তরটি দেখে নাও। স্টোইক দার্শনিকগণ বা স্টোইক মতবাদীরা। স্টোইক দার্শনিকগণ কথা মনে করেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কে শ্রেষ্ঠ জাতিভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন? কে শ্রেষ্ঠ জাতিভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন? উত্তরটি দেখে নাও। হিটলার। হিটলার কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, বেনথামের হিতবাদী দর্শনের সূত্রে কোন মতবাদের আবির্ভাব ঘটে? আমরা প্রত্যেকেই জানি যে হিতবাদী দর্শনের প্রধান প্রবক্তা হচ্ছে জেরেমি বেনথাম। তো এই বেনথামের যে হিতবাদী দর্শন, সেই হিতবাদী দর্শনের সূত্র ধরে কোন মতবাদের আবির্ভাব ঘটেছিল? উত্তরটি দেখে নাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। উত্তরটি দেখে নাও। উদারনীতিবাদ। তোমরা যারা আমার এখনো প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও। সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ এসএলএসটি সার্ভিস কমিশন বলে প্লেলিস্ট করা আছে। সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে
যারা আমার কাছে মক টেস্ট দিতে আগ্রহী, যেহেতু এখন এই শর্ট টাইমের মধ্যে আর অনলাইন ক্লাস করানো হচ্ছে না, মক টেস্ট দিতে যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করে দিও। এরকম ইউনিক প্রশ্নগুলো তোমরা কিন্তু মক টেস্টে পাবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কার মতে আইন হলো সাধারণের ইচ্ছার প্রকাশ? কার মতে আইন হলো সাধারণের ইচ্ছার প্রকাশ? এই প্রশ্নের উত্তরটা হয়তো তোমরা গেস করতে পারছো। উত্তরটি দেখে নাও। রুশো। রুশো বলেছেন আইন হলো সাধারণের ইচ্ছার প্রকাশ। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কোন সময়কালকে আচরণবাদের সুবর্ণ যুগ বলা হয়? প্রত্যেকটা প্রশ্ন ইকুয়ালি ইম্পর্টেন্ট। কোন সময়কালকে আচরণবাদের সুবর্ণ যুগ বলা হয়? উত্তরটি দেখে নাও। 50-এর দশকের শুরু থেকে 60-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত সময়কালকে আচরণবাদের সুবর্ণ যুগ বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে কয় ভাগে ভাগ করেছেন? ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তরটি দেখে নাও। 2 ভাগে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থটির রচয়িতা কে? এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি দেখে নাও। স্যাবাইন। স্যাবাইন এই গ্রন্থটির রচয়িতা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 12 নম্বর প্রশ্ন। চীনের বর্তমান যে সংবিধান সেটি কত সালে গৃহীত হয়? চীনের বর্তমান সংবিধান কত সালে গৃহীত হয়? উত্তরটি দেখে নাও। 1982 সালে। চীনে যে বর্তমান সংবিধানটা ব্যবহৃত হয় সেই সংবিধানটি 1982 সালে গৃহীত হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কত সালে মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত হয়? আমরা প্রত্যেকেই জানি যে ভারতীয় সংবিধান অর্থাৎ মূল সংবিধান যখন রচিত হয়েছিল তখন সেখানে কিন্তু মৌলিক কর্তব্য যুক্ত ছিল না। পরবর্তীকালে সেখানে মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়। এই মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় কত সালে? দেখে নাও। 1976 সালে। এ প্রসঙ্গে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি। 1976 সালে আমাদের কততম সংবিধান সংশোধন হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচনা করেন কে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচনা করেন কে? উত্তরটি দেখে নাও। নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। এ প্রসঙ্গে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি। ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা যুক্ত করা হবে এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? কোন দেশের প্রস্তাবনার অনুকরণে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা যুক্ত করার চিন্তা ভাবনা গৃহীত হয়েছিল? এই প্রশ্নটি তোমরা কিন্তু কমেন্ট বক্সে এর উত্তরটি অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। পৃথিবীর অন্য কোন দেশের সংবিধানে প্রস্তাবনা লক্ষ্য করা যায়? পৃথিবীর অন্য কোন দেশের সংবিধানে প্রস্তাবনা লক্ষ্য করা যায়? প্রশ্ন এরকম আসতেই পারে। অনেকগুলো দেশের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং লিখে দেওয়া হয়েছে, প্রশ্নটি হয়েছে যে এর মধ্যে কোন দেশের সংবিধানে প্রস্তাবনা আছে। সেখানে হয়তো ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নেই। ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা আছে এটা আমরা প্রত্যেকেই জানি। এছাড়া অন্য কোন দেশের সংবিধানে প্রস্তাবনা আছে, আমরা সেই নামগুলো যদি না জেনে থাকি তাহলে পরীক্ষার সময় কিন্তু সমস্যায় পড়তে হবে। সুতরাং অন্যান্য দেশগুলোর নামও জানতে হবে। উত্তরটি দেখে নাও। মার্কিন যুক্তরাষ্ট্র তো আছে আমরা জানি, জাপান, আয়ারল্যান্ড ও মায়ানমার। জাপান, আয়ারল্যান্ড এবং মায়ানমার এই কটা দেশেও সংবিধানে প্রস্তাবনা আছে। আমার ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। প্রস্তাবনাকে ভূমিকা বা মুখবন্ধ বলেছেন কে? প্রস্তাবনাকে ভূমিকা বা মুখবন্ধ বলেছেন কে? উত্তরটি দেখে নাও। আল্লাদি কৃষ্ণস্বামী। আল্লাদি কৃষ্ণস্বামী প্রস্তাবনাকে ভূমিকা বা মুখবন্ধ বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতে অ্যাটর্নি জেনারেলের কার্যকাল কার সন্তুষ্টির উপর নির্ভরশীল? ভারতে অ্যাটর্নি জেনারেলের কার্যকাল কার সন্তুষ্টির উপর নির্ভরশীল? উত্তরটি দেখে নাও। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর অ্যাটর্নি জেনারেলের কার্যকাল নির্ভরশীল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতের রাষ্ট্রপতির মতো মার্কিন রাষ্ট্রপতির কোন ক্ষমতা নেই?
আমরা জানি যে মার্কিন রাষ্ট্রপতি হচ্ছে সব দিক থেকে ভারতীয় রাষ্ট্রপতির থেকে পাওয়ারফুল। কারণ হচ্ছে ভারতীয় রাষ্ট্রপতি যেখানে নাম সর্বস্ব শাসক, সেখানে মার্কিন রাষ্ট্রপতি কিন্তু প্রকৃত শাসক। কিন্তু কোন দিক থেকে ভারতের রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতির থেকে একটু হলেও বেশি ক্ষমতা ভোগ করে? মার্কিন রাষ্ট্রপতির সেই ক্ষমতাটা নেই। কোন ক্ষমতা? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউনিক প্রশ্ন। খুঁটিয়ে পড়লে তবেই কিন্তু এর উত্তরগুলো পাওয়া যাবে। উত্তরটি দেখে নাও। জরুরি আইন জারির ক্ষমতা বা জরুরি ক্ষমতা যেটা বলা হচ্ছে, জরুরি ক্ষমতা। জরুরি ক্ষমতাটাই হচ্ছে যে ভারতীয় রাষ্ট্রপতির একটা এক্সট্রা পাওয়ার, যেটা মার্কিন রাষ্ট্রপতির নেই। জরুরি অবস্থায় যে তিনটি জরুরি অবস্থা ঘোষণা করার যে ক্ষমতা, এটা মার্কিন রাষ্ট্রপতির নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ অবস্থার সাথে জরুরি অবস্থার কোনো পার্থক্য করা হয়নি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখককে? নিশ্চয়ই সকলের জানা। উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখককে? আশা করি আমার যারা দর্শক বন্ধু তাদের প্রত্যেকেরই জানা, তাও আমি উত্তরটি এখানে দিচ্ছি। উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখক হচ্ছে এপিজে আব্দুল কালাম। পরবর্তী আমাদের 20 নম্বর প্রশ্নে চলে আসছি। আন্তর্জাতিক আইনকে কয়টি ভাগে ভাগ করা যায়? আন্তর্জাতিক আইনকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তরটি দেখে নাও। দুটি ভাগে ভাগ করা যায়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্র কয়টি করে ভোট দিতে পারে? ভীষণ ইজি প্রশ্ন। নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্র কয়টি করে ভোট দিতে পারে? উত্তরটি দেখে নাও। একটি করে। পরবর্তী প্রশ্ন। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তরটি দেখে নাও। নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। ওয়াশিংটন ঘোষণা কোন সনদের উপর ভিত্তি করে ঘোষিত হয়? ওয়াশিংটন ঘোষণা কোন সনদের উপর ভিত্তি করে ঘোষিত হয়? উত্তরটি দেখে নাও। আটলান্টিক সনদের উপর ভিত্তি করে ঘোষিত হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আমাদের 24 নম্বর প্রশ্ন। ব্লক স্তরে পঞ্চায়েতের স্তরটিকে কি বলা হয়? আমরা জানি পঞ্চায়েতটা হচ্ছে 30 স্তর বিশিষ্ট। এর মধ্যে যে মধ্যবর্তী স্তর রয়েছে, যেটি ব্লক স্তরে অবস্থিত, সেই স্তরটিকে কি বলা হয়? উত্তরটি দেখে নাও। পঞ্চায়েত সমিতি বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতে পৌর ব্যবস্থাটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় কোন সংবিধান সংশোধনী আইনে? ভারতে পৌর ব্যবস্থাটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় কোন সংবিধান সংশোধনী আইনে? উত্তরটি দেখে নাও। ৭৪তম সংবিধান সংশোধনী আইনে। এ প্রসঙ্গে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি। এই ৭৪তম সংবিধান সংশোধনী আইন কত সালে প্রণীত হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন। জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব কার? জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব কার? উত্তরটি দেখে নাও। জেলা শাসকের। জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব কার? না জেলা শাসকের। পরবর্তী প্রশ্নে চলে আসছি। জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি কে? জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি কে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি কে? উত্তরটি দেখে নাও। প্রধানমন্ত্রী। যারা মক টেস্ট দিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলে দিই, 300 টাকায় তোমরা 10টা অধ্যায় ভিত্তিক মক টেস্ট পাবে। প্রতিটা অধ্যায়ের উপর থেকে প্রশ্ন থাকবে। 10টি মক টেস্ট পাবে তোমরা। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তোমরা যদি কন্টিনিউ করতে চাও তাহলে তোমরা করতে পারো। প্রথম 10টি মক টেস্ট তোমরা পাবে 300 টাকায়। এবং তোমাদের সুবিধার জন্য এই ব্যবস্থাটি এখনও কিন্তু চালু আছে। যারা আগ্রহী তারা অতি অবশ্যই যোগাযোগ করে নাও। প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার মক টেস্ট নেওয়া হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ভারতীয় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতিভুক্ত ব্যক্তিবর্গের স্বার্থে জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়? প্রশ্নটি আমি আরও একবার পড়ছি। ভারতীয় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতিভুক্ত ব্যক্তিবর্গের স্বার্থে জাতীয়
কমিশন গঠনের কথা বলা হয়? উত্তরটি দেখে নাও। 338 নম্বর ধারা, 338 নম্বর ধারায় কথা বলা হয়। 29 নম্বর প্রশ্নটি আমাদের দেখে নাও। ভারতে মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়? ভারতে যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনি কার দ্বারা নিযুক্ত হন? উত্তরটি দেখে নাও। রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ প্রশ্নে। আমার আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই নতুন দর্শকদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে যাবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর মাঝে মাঝেও আমি অনেক প্রশ্ন রাখছি যেগুলো কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো কিন্তু বই খুঁটিয়ে পড়তে হবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য। আর কিছু সোজা সোজা প্রশ্নও আমি কমেন্ট বক্সে তোমাদের উত্তর দেওয়ার জন্য বলছি, চর্চা হয়ে যাবে। তো সে কারণেই কিন্তু বলছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপিত হয়? সঠিক উত্তরটি দেখে নাও। সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে, লোকসভাও হতে পারে, রাজ্যসভাও হতে পারে, যে কোনো কক্ষেই উত্থাপিত হতে পারে। আজকের ক্লাস আমাদের এতটাই, শেষ হলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।